ভাঙড় রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। গত 28/12/2023 এই মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিন ততটা বুঝতে পারিনি যে কেন বালুকে এতটা সাফাই দিচ্ছেন। মানে তাকে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, এতদিন তিনি বন্দী রয়েছেন, এত সব তথ্য উঠে এসেছে, বিষয় সম্পত্তির সব খোঁজ খবর পাওয়া গেছে, সেসব নিয়ে অনেক চর্চা হয়েছে মিডিয়াতে, আদালতে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তারপরেও উনি তো একজন মুখ্যমন্ত্রী, হন্যা নেত্রী, ঠিক আছে, উনি তো মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও এইভাবে সাফাই দেওয়া যে যাতে করে ভোটের কাজ না করতে পারেন সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে। মানে দুর্নীতির বিষয়টা কিছু না, শুধুমাত্র ভোটে যাতে না কাজ করতে পারেন সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে। এবং এতদিন উনি বন্দি দশাতে রয়েছেন, তারপরেও ওনার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়নি, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। এদিকে বন থেকে হাতি বের হয়ে জঙ্গলমহলে মানুষকে পিষে মেরে ফেলছে, তাতেও কোনো দপ্তরে একজন পূর্ণ সময়ের জন্য একটা পূর্ণ মন্ত্রী একজনকে দরকার, তার কোনো তাগিদ মনে করেননি। এইগুলো আমাদের মনে প্রশ্ন তৈরি করেছিল যে কেন 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 বালুর পাশে এত দিদি থাকছেন, কেন বালুর জন্য এত কাঁদুনি গাইছেন, বা বালুর জন্য কেন এত সাফাই দেওয়ার চেষ্টা করছেন। এবং এর আগে একবার বলেছিলেন অসুস্থ, ওকে ধরে টানাটানি হচ্ছে, যদি কিছু হয়ে যায়। এইসব নিয়ে আমাদের মনে প্রশ্ন ছিল যে বালুর জন্য এত কেন কাঁদছেন দিদি। কিন্তু আজকে দর্শক যে তথ্য সামনে এসেছে, এবার কিন্তু পরিষ্কার যে উনি কেন এত কাঁদেন বালুর জন্য, বা কাঁদছেন বালুর জন্য, কেন এত কিছুর পরেও ওনাকে মন্ত্রিত্ব থেকে এখনো সরাননি। কেষ্টকে শেষ পর্যন্ত দলের পদ থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু বালুকে মন্ত্রিত্ব থেকে এখনো সরাননি। এবং তার সুন্দরভাবে থাকার জন্য এসএসকেএমে ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে দর্শক যে তথ্য সামনে এসছে, আমি এই বক্তব্যটা এই জন্যই শুরুতে দেখালাম, কারণ আমি আজকে যে খবরটা পেলাম, আমি একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো, একেবারে চাঞ্চল্যকর একটা দর্শক তথ্য। এখানেই পরিষ্কার হয়ে যায় যে অ্যাকচুয়ালি ওনার কি উদ্দেশ্য বালুকে এইভাবে আড়াল করার পেছনে। আমি দর্শক আপনাদেরকে রিপোর্টটা পড়ে শোনাবো, অন্যান্য মিডিয়াতেও সেই রিপোর্ট বের হয়েছে। দেখুন কি রিপোর্ট দর্শক, হেডলাইন কি লেখা হয়েছে, 20,000 কোটি বিদেশে লেনদেন শঙ্করের, তার মধ্যে কত কোটি বালুর প্রশ্ন, আদালতে জানালো ইডি। কি জানিয়েছে দেখুন, বড় করে দেখাচ্ছি। শঙ্কর এবং বালুর ছবি পাশাপাশি দিয়ে একটা এরকম গ্রাফিক্স করা হয়েছে। আমি দর্শক রিপোর্টটা একটু পড়ে শোনাবো, অনেক তথ্য রয়েছে এখানে এবং এগুলো আপনাদের জানা দরকার, চরিত্র খোলাসা হয়ে যাবে। দেখুন দর্শক, অন্তত 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন
রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বনগাঁর তৃণমূল নেতা তথা প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য। শনিবার আদালতে তেমনই জানালো ইডি। তাদের দাবি মোট 90টি ফরেক্স সংস্থা, অর্থাৎ যারা ওই বিদেশি মুদ্রা কেনাবেচা করে আর কি, এই 90টি এরকম সংস্থার মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়েছে। বিভিন্ন বিদেশি অ্যাকাউন্টে ডলার আকারে গিয়েছে এই বিপুল পরিমাণ টাকা। শঙ্করের এক পরিচিতের কাছ থেকে সে কথা জানা গিয়েছে বলে দাবি ইডির। দর্শক, আমি একটু স্লো করে পড়ে দেখাচ্ছি। শনিবার শঙ্করকে আদালতে হাজির করিয়েছে ইডি। সেখানেই তারা দাবি করেছে, শঙ্করের মাধ্যমে বিদেশে পাঠানো প্রায় 20,000 কোটি টাকার মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর। হাঁপিয়ে উঠলাম দর্শক। শঙ্করের মাধ্যমে বিদেশে পাঠানো প্রায় 20,000 কোটি টাকার মধ্যে, মানে ওই যে ফরেন এক্সচেঞ্জ যে বিষয়টা, ওই কারবার রয়েছে শঙ্করের, তো তার যে গেছে আর কি যে টাকা 20,000 কোটি, তার মধ্যে 9 থেকে 10,000 কোটি, 9 থেকে 10,000 কোটি, 9 থেকে 10 নয়, 900,000 নয়, 9 থেকে 10,000 কোটি টাকা রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর। দর্শক, হিসেবটা পেলেন? ফরেন এক্সচেঞ্জ হয়েছে, ভারতীয় টাকা বিদেশি মুদ্রাতে কনভার্ট করা হয়েছে, সেগুলো ট্রান্সফার করা হয়েছে। এই শঙ্কর আঢ্য, তার যে সংস্থা রয়েছে, মানে তার তো রয়েছে আরো সব আর কি তথ্য পাওয়া গেছে যেটা বলা হচ্ছে ট্রান্সফারের, জানিয়েছে যে শঙ্করের মাধ্যমে বিদেশে পাঠানো দেখতে পাচ্ছি। তো এই 20,000 কোটির মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত যিনি। দিদি কি বললেন যেন একটু আগে শুনেন আপনারা, যদি আমাদের কেউ একটা বিড়ির থেকে 2টো বিড়ি খান, তারা হয়ে গেলেন চোর, আর তোমরা হলে চোরেদের সর্দার। 9 থেকে 10,000 কোটি টাকা। আচ্ছা, রেশনের ব্যাপারে টাকা বিদেশে যাবে কেন? রেশনে যদি ব্যবসায়িক ব্যবস্থা থাকে, যদি ব্যবসা, তার নিজস্ব কোনো ব্যবসা থাকে, তো বিদেশে এরকম টাকা যাবে কেন? এখানেই তো গন্ডগোল। তার মানে পাচার করা হয়েছে, তার মানে তো টাকা আত্মসাৎ করা হয়েছে, লুট করা হয়েছে। আর দিদি বলছেন একটা থেকে 2টো বিড়ি খাচ্ছেন, মানে 2টো বিড়ি খাচ্ছিলেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। 2টো বিড়ি খেতে 9 থেকে 10,000 কোটি টাকা লাগে, তাহলে 4টে বিড়ি খেলে কি হবে? তাহলে একটা বাড়ি করলে তাহলে কত কোটি টাকা, তার প্রপোর্শনেট, মানে যে আনুপাতিক যে হিসেবটা ধরি, তাহলে সেটা কত? 2টো বিড়ি খেলে বলছেন এত, তাহলে ভাইপোর যে অত বড় বাড়ি, ওটা তো অনেক বিড়ির সমান, তাহলে ভাইপোর টাকার অঙ্কটা কত? দিদি তো সবকিছু হিসেব গুলিয়ে দিচ্ছেন দর্শক। সত্যি ভাবতে পারিনি যে বালুর মাধ্যমে এত টাকার এই কথাটা আসবে। বালুর থেকে তো আরো কত বড় বড় নেতা, মানে আরো টাকা পয়সা আছে বলে আমরা মনে করি, তাহলে তাদের অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে যদি তারা ধরা পড়েন দর্শক? যাই হোক, এই টাকা প্রথমে ফরেক্স সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়। ইডি এও জানিয়েছে টাকা গিয়েছে দুবাইতে। আবার দেখুন দর্শক, ইডি এও জানিয়েছে টাকা গিয়েছে দুবাইতে, হয় সরাসরি নয়তো বাংলাদেশ হয়ে ওই টাকা দুবাইতে পাঠানো হয়েছে। মানে দর্শক, শুধু র্যাকেটটা ভাবুন, বাংলাদেশ হয়ে দুবাই, মানে কি ইন্টারন্যাশনাল কানেকশন দেখুন দর্শক। মানে কি করেছে এরা, কি করেছে রাজ্যটাকে, কি করেছে, দেশের টাকা কিভাবে লুট করেছে এবং গোটা বিদেশে পাচার করেছে বিভিন্ন অ্যাকাউন্টে, কি র্যাকেট, কি রুট। আর দিদি বলছেন একটার জায়গায় যদি 2টো বিড়ি খান। দর্শক, আরো আমি ব্যাখ্যা দিতে আপনাদেরকে যাচ্ছি দর্শক। ইডির দাবি, গত 10 বছর ধরে এই দুর্নীতি চলছে।
সে কথা এটা একটা দেখুন, সে কথা শুনে বিচারক বিস্ময় প্রকাশ করেন, বলেন এত টাকার লেনদেন আর বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য। দেখুন দর্শক, বিচারকের রিয়াকশন, বলছেন যে এত টাকার লেনদেন আর বলা হচ্ছে এটা নাকি গরিব রাজ্য। স্বাভাবিক, একজন মন্ত্রী তিনি এত টাকা লেনদেন করছেন, বিদেশে পাঠিয়েছেন বলে বলা হচ্ছে 9 থেকে 10,000 কোটি টাকা, আর বলা হচ্ছে রাজ্যটা গরিব, টাকা নেই টাকা নেই। একটু কিছু বললি বলা হচ্ছে টাকা নেই। টাকা থাকবে কোথায়? টাকা তো সব পাচার হয়ে গেছে। আমি তো আগেই বলেছি সরকারটার টাকা নেই, কিন্তু দলটার টাকার অভাব নেই, আর দলের নেতা নেত্রীদের টাকা পয়সার অভাব নেই। সততার প্রতীক। উনি বড় বড় লেকচার ঝাড়েন, শুধু বলেন আমরা গরিবের পার্টি, গরিবের পার্টি, আমরা গরিব মানুষের পেটে ভাত নেই, সমস্যার মধ্যে তারা পড়ে রয়েছেন। আর নেতাদের টাকা দেখুন সব বিদেশে ফুর্তি করার জন্য রাখা রয়েছে, যে সরকার এখান থেকে উল্টে যাবে, ওনারা সব বিদেশে গিয়ে ফুর্তি করবেন। ফুর্তি ঘুঁচে যাবে, ফুর্তি। বিচারকও অবাক হয়ে গেছেন। গা জ্বলছে দর্শক। আদালতে ইডির অভিযোগের পরিপ্রেক্ষিতে শঙ্করের আইনজীবী জানান, তার মক্কেল ফরেক্স বা বিদেশি মুদ্রা কেনাবেচার বৈধ ব্যবসা করেন। এই ব্যবসা বেআইনি নয়। তাদের দাবি যথাযথ নিয়ম মেনে কাজ করা হয়। ধৃত শঙ্করকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে ইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামী 14 দিন ইডি হেফাজতেই থাকতে হবে তাকে। ইডি আদালতে জানাই, হাসপাতালে মন্ত্রী জ্যোতিপ্রিয়র সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন শঙ্কর। সেই চিঠি ইডি হাতে পেয়েছে। সেখানে একাধিক নামেরও উল্লেখ রয়েছে। ইডির দাবি জ্যোতিপ্রিয় এবং তার কন্যার মধ্যে এই চিঠি লেনদেন হয়। মানে শঙ্কর আর জ্যোতিপ্রিয় তাদের সব চিঠির মাধ্যমে যোগাযোগ হতো। মিডিয়া ছিলেন তার মেয়ে, যিনি শিক্ষা সংসদে বসে রয়েছেন, খুব দুর্ভাগ্য লজ্জার, তার মাধ্যমে হতো। এবং এইরকম একটা চিঠি, তার কপি নাকি পাওয়া গেছে, যেটা একটা বিরাট সূত্র হয়ে দাঁড়ায় ইডির কাছে, এবং তার পরিপ্রেক্ষিতেই এই অভিযান এবং শঙ্করকে গ্রেপ্তার এবং তারপর এত সব তথ্য সামনে আসা। তবে দর্শক, আমি কিন্তু একটা বিষয়ে কুর্নিশ জানাবো সেন্ট্রাল বাহিনীকে, যেটা খবর আসছে, এই যে চিঠিটার সূত্র ধরে ইডি এই কাজটা করেছে, এই চিঠি নাকি যারা দায়িত্বে ছিলেন ওখানে সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল এজেন্সির, তারা নাকি এটা হাতে পেয়েছিলেন। সেটা জানি না কিভাবে কি পেয়েছিলেন। এটা কিন্তু আমি বলবো কুর্নিশ জানাতে হবে যে তারা যে দায়িত্ব ওখানে পালন করছেন ঠিকঠাক ভাবে পালন করছেন, ঠিকঠাক নজরদারি তারা রেখেছিলেন, এবং রেখেছিলেন বলি এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে, চিঠি তাদের হাতে এসেছে, এবং সেটা একটা বিরাট সূত্র হয়ে গেছে এই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে। অবশ্যই তাদের এই কাজকে কৃতিত্ব জানাতে হবে। সত্যি তারা নিষ্ঠার সঙ্গে রাত দিন এক করে তারা দায়িত্ব পালন করছেন, এবং এই ধরনের দুর্নীতির তদন্তের একটা দিগন্ত, মানে একটা দিক খুলে দিয়েছেন তারা। অবশ্যই আবারও বলি, তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু দর্শক, এবার তাহলে কি হবে? দিদি এবার কি বলবেন? বালুর পাশে দাঁড়াবেন, দুটো বিড়ি খেতেন বলবেন, নাকি এবার চুপ করবেন, লজ্জাতে মুখটা ঢাকবেন, এরম করবেন? কি করবেন? দেখবো। আমি তার দেখছি দুদিন কিছু বলছেন না, কোথায় আছেন কে জানে। কি বলবেন দেখতে চাই, আপনার সাফাই দেখতে চাই। অস্বীকার করবে যে না, 9 থেকে 10,000 কোটি ওইসব ভুল কথা, মানে ঠিক নয়, ভুল কথা বলবেন, সেটাও শুনতে চাই, বলুন না। দর্শক, এবার আমি আসল কথাটা বলতে চাই। এই যে এত পাশে থাকা দিদির, পাশে থাকার কারণটা কি? দর্শক, আমার কোথাও মনে হচ্ছে এই পাশে থাকার কারণটা হচ্ছে যে মাল বলতে উনি হয়তো জানেন যে এইভাবে টাকা গেছে, বা উনি যে টাকা এইভাবে পাঠিয়েছেন সবটা যে ওনার টাকা, আমার মনে হয় সেটাও না। উনি পাঠিয়েছেন, কিন্তু মনে হচ্ছে ওনাকে দিয়ে আবার অন্য কেউ পাঠিয়েছেন, বা উনি পাঠিয়েছেন ভাগটা ওখান থেকে বুঝিয়ে দেবেন, যেখানে গেছে সেখান থেকে ভাগটা বুঝিয়ে দেবেন কালীঘাটে, আমার যেন কোথাও মনে হচ্ছে। এবং সেটা উনি জানেন, সেই জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। কারণ অনেকগুলো টাকা তো মরিয়া হয়ে উঠেছেন যে ওনাকে যেভাবে হোক গার্ড করতে হবে, যেভাবে হোক গার্ড করতে হবে। আবার দুবাইতে গেছে টাকা, দুবাইতে আমার এটাতেই আমার মেন মনে প্রশ্ন জেগেছে। এই দুবাইয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, ওই আর কি, মানে হয় এখান থেকে ভাগের টাকা ওনার মাধ্যমে গচ্ছিত করা হয়েছে বিদেশে, বা এখান থেকে গচ্ছিতটা
উনি করে দিচ্ছেন, ওখান থেকে ভাগটা বুঝিয়ে দিতেন বা সেই মতো অ্যাকাউন্টে ডিরেক্ট ফেলেও দিচ্ছিলেন বিদেশি অ্যাকাউন্টে। এরকম কিছু একটা বিষয় হয়ে থাকতে পারে। সেই জন্যই হয়তো ওনার বাধ্যবাধকতা এসে দাঁড়িয়েছে, বালুর বিরুদ্ধে কিছু বলা চলবে না, বালুর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া চলবে না, বালুকে এড়িয়ে থাকা চলবে না, বালুরকে তাড়ানো চলবে না। এমনি এমনি কি অমিত শাহ বলেন ক্ষমতা আছে ওনাদেরকে পদ থেকে সরানোর? এমনি এমনি অমিত শাহ বলে গেছেন ক্ষমতা আছে, সাহস আছে ওনাদেরকে বহিষ্কার করার? এই জন্যই বলে গেছেন। হয়তো তার কাছেও বিষয়গুলো আছে, খবরগুলো, যে সরাতে পারবেন না, কারণ সরালে সব বলে দেবেন, সব বলে দেবেন। ও টাকা সব আমার টাকা নয়, কালীঘাটের টাকা আছে, আমাকে বলা হয়েছিল বা আমি ওখান থেকে বুঝিয়ে দিচ্ছিলাম, আমি ওনাদের নির্দেশে এই সব কাজটা করেছি, সব বলে দেবেন। যে সেই জন্যই তো সরানোর কোনো ক্ষমতা নেই। আর সেই জন্যই তো সময় পেলেই পাশে থাকার বার্তা, বালু আর বালু, নিশ্চিন্তে জেলে বসে খাও আলু, আছি পাশে, এই টাইপের। এখনো পরিষ্কার হচ্ছে দর্শক যে কেন এত পাশে থাকার বার্তা। নাহলে এই এতদিন জেলে রয়েছেন, একটা দপ্তর খালি রয়েছে, সেখানে এখনো নতুন মন্ত্রী দেওয়া হবে না? জেলে বসে মন্ত্রিত্ব চালাবেন? এটা হয় কখনো? আসলে স্বার্থ, স্বার্থ, টাকা চলে যাওয়া বা টাকা যে মানে আমাদেরও রয়েছে এটা জেনে গেলে ফেঁসে যাওয়া, আমি বা উনি বা ওনার ভাইপো ফেঁসে যাওয়া। দর্শক, এগুলো আমাদের মনে সন্দেহ তৈরি করছে। হ্যাঁ, আমরা নিশ্চিত নই, কিন্তু সন্দেহ তৈরি করছে। এই জন্যই করছে যার বিরুদ্ধে এত বিষয় সামনে চলে এসছে, তাকে এখনো কি করে বলেন উনি? তাকে এখনো কি করে বলেন উনি? যাকে পলিটিক্যাল কারণে গ্রেপ্তার করা হয়েছে, যাতে করে ভোটেটা কাজ করতে পারেন না করতে পারেন, এখনো কি করে বলেন ওই কথাটা? একেবারে মুখে বাঁধে না? যার সম্পর্কে কথা বলছি গোটা রাজ্যের দেশের মানুষ, একেবারে একটা বড় অংশের মানুষ ছিচি করছেন, এখন আমি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে আমি এখন এই কথা বলতে পারি? আমার তো বলা উচিত যে আইনের পথে চলবে। মানে একবারে এইরকম বোধ আসে না? একবারও লজ্জা হয় না? গলাটা কাঁপে না এই কথাগুলো বলতে গিয়ে? সাফাই দেন, ওরাও চুরি করছে, আমরা সামান্য চুরি করেছি তো কি হয়েছে? এটা একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা হলো? আপনি চুরি করে হলো দুটো বিড়ি খাবেন কেন? যদি আপনার একটা বিড়ি খাওয়ার ক্ষমতা থাকে, তাহলে আপনি চুরি করে আরেকটা বিড়ি খাবেন কেন? একটাই খাবেন, সেটা হবে আপনার সততা। আপনি আরেকটা মানে মানে আরেকটা বিড়ি খেয়েছেন, মানে বিড়ি খেয়েছেন চুরি করে বলে সেটা আপনাকে বৈধ বলে স্বীকার করে নিতে হবে, এটা হয় না। বিড়ি হোক আর যাই খান, যদি চুরি হয় সেটা চুরি। একটা খাওয়ার ক্ষমতা থাকলে একটাই খাবেন, আপনি আরেকটা চুরি করে খাবেন না, আপনার লোককে খেতে বলবেন না। আর এই তো বিড়ি নয়, বিড়ি মুখে বলছেন দুটো বিড়ি, আর ভাইপোর বাড়িতে অটোমেটিক সিঁড়ি। দর্শক, বুঝে নিন যে কেন পাশে থাকছেন। এটা আমার ধারণা, আমার পারসেপশন। আমি আবার বলছি, কেউ বলবেন আপনি কি নিশ্চিত? আমি নিশ্চিত তো বলছি না। আমি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা আর এই যেসব তথ্য সামনে আসে সেখান থেকে আমি লিঙ্ক গুলো খোঁজার চেষ্টা করছি। যে কোনো মানুষ লিঙ্ক খুঁজে লিঙ্ক ধরে কথা বলবে, সেই জায়গা থেকে বলছি। তাতে যদি মনে হয় আমার বিরুদ্ধে মামলা করবেন, কিন্তু আপনাকেও উনি যে সৎ সেটাকে প্রমাণ করতে হবে। যে বালু যে সৎ সেটাও আপনাকে প্রমাণ করতে হবে, তারপর আমার নামে মামলা করতে আসবেন। ন্যাকামো চলছে। দর্শক, আলা হয়ে গেলাম কথা বলতে বলতে, এমনিতেই শরীর খারাপ আর ঠিক রাখতে পারছি না নিজেকে। তো আজকে তো শঙ্কর আঢ্যকে তো তোলা হয়েছিল আদালতে, তারপরে ইডির অফিসের যাওয়ার সময় ওনাকে প্রশ্ন করা হয়েছিল আর কি বলবেন। তো উনি কি বলেছেন আমি ওনার একটা রিয়াকশন আপনাদেরকে দেখাবো। দর্শক, রিয়াকশনটা দেখিয়ে আমি শেষ করব উনি কি বলেছেন, সেটা ওনার ভার্সনটাও আমাদের দেখানো কর্তব্য। আগে আপনাদেরকে শোনাই দর্শক উনি কি বলেছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি কিছু বলবেন, তো তখন উনি কি বলেছেন দর্শক শুনুন।
তোমার জায়গায় তুমি বাড়াবো, চলো চলো ওদিকে ধরে নাও। এই তুমি কেন আসতে বললাম? আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন? তদন্তকারীর পরে আস্থা আছে। শুনলেন দর্শক, উনি বলছেন যে তদন্তকারী সংস্থার উপরে আমার আস্থা রয়েছে। আবার ইনার মুখ চলে এলো সামনে, দাঁড়ান এটাকে অফ করি। হ্যাঁ, বলেছেন যে তদন্তকারী সংস্থার উপরে আমার আস্থা রয়েছে, বিচার হবে। আস্থা জ্যোতিপ্রিয় মল্লিককে দেখিয়েছিলেন, ইডি থেকে আমি মুক্ত হয়ে গেছি, অমুক দিন আমি মুক্ত হয়ে যাব। আজও মুক্ত হননি, বন্দী রয়েছেন। যান, হয়তো একটা পাশাপাশি দেখা হতে পারে। এখন তো কাস্টডিতে 14 দিন, এবং 14 দিনের কিন্তু দিয়ে দিয়েছে কাস্টডিতে আদালত। 14 দিন চাওয়া হয়েছে, একবারে ফুল টার্ম দিয়ে দিয়েছে আদালত। আদালত তো চমকে গেছে না এসব বহর দেখে। বিচার হোক, আমরা চাই, যাই হোক বিচার দ্রুত শেষ হোক। তবে আপাতত হবে এখন থাকুন। তবে কথাগুলো ফটাফট ফটাফট বলে দিন, কার কার টাকা কোন কোন অ্যাকাউন্টে দিয়েছেন বিদেশে, ফটাফট ফটাফট বলে দিন। তাতে যদি আপনি খানিকটা সুবিধা পান, কিন্তু বাঁচার রাস্তা নেই, অন্যায়টা আপনিও করেছেন। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।